বিরাট বড় কালো একটা পাখি হঠাৎ ডানা মেলে ব্রাজিলের সেই জঙ্গলের বড় গাছটার সামনে থামল, যেটা কিনা জিনেদের সদর দপ্তর। ভেতরেই ক্যান্টিলিয়া আছে, তাকে দর্পির সমস্ত খবর জানাতে হবে। নাফ পাখিটা থেকে নেমে সেই গাছের মধ্যে দিয়ে সদর দপ্তরের ভেতরে চলে গেল। সদর দপ্তরে নতুন কিছু জিন এসেছে। সবাই নাফকে দেখে সালাম দিল, কারণ এইসব জিনদেরকে নাফই পাঠিয়েছে, যারা কিনা ওই স্লিপিং চেম্বার থেকে ঘুম থেকে উঠে এখানে এসেছে। সমস্ত জায়গা আবার আগের মতো রয়েছে, সব জায়গায় রক্ষীরা রয়েছে এবং পুনরায় যেন ফুলে ফেপে উঠেছে এই সদর দপ্তর। একটা সময় এক ইকবালের তাণ্ডবেই এই সম্পূর্ণ জায়গাটা বিস্তীর্ণ এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, কিন্তু এখন আবার পুনরায় ফিরে আসছে। তাদের শক্তি পুনরায় আবার সঞ্চয় হচ্ছে এবং সঞ্চার হয়ে চারিপাশে জিনেরা ছড়িয়ে পড়ছে। নাফ ফেরার পথে একটা অদ্ভুত খবর নিয়ে এসেছে। সে দ্রুত ক্যান্টিলিয়ার দরবারে গেল। ক্যান্টিলিয়া তখন বিশ্রাম নিচ্ছিল। নাফ দ্রুত ক্যান্টিলিয়াকে তার কাছে আসতে বলল, কিন্তু ক্যান্টিলিয়া তখন ঘুমাচ্ছিল। তাকে রক্ষীরা ডাকতে সাহস পাচ্ছিল না। নাফ দ্রুত ক্যান্টিলিয়ার রুমে জোরপূর্বক প্রবেশ করল, কারণ হচ্ছে এখানে যেসব রক্ষী আছে তারা শুধুমাত্র ক্যান্টিলিয়ার কথা শোনে। নাফ সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে ক্যান্টিলিয়াকে জাগালো এবং বলল, সর্দার, আমাদের যাত্রা সফল হয়েছে, এবার আমরাও ওদের উপর হামলা করতে পারবো। দর্পি পাওয়া গিয়েছে। নাফ তখন বলল, ক্যান্টিলিয়ার সঙ্গে সঙ্গেই উঠে বলল, সত্যি বলছো তুমি? তুমি কি সত্যি বলছো দর্পি এখনো বেঁচে আছে? নাফ তখন বলল, হ্যাঁ মহারাজ, শুনুন তাহলে ঘটনা। আমি দর্পির সেই স্থানে গিয়েছিলাম যেখানে এখনো দর্পিরা ঘুমন্ত অবস্থায় আছে। আমি চারপাশে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু প্রত্যেকটা স্লিপিং চেম্বার থেকে শুধুমাত্র 100 বছর পুরানো জিনরাই বেরিয়েছে, যাদেরকে কিনা আলকিস নিজের হাতে ঘুম পাড়িয়েছিল আজকে থেকে আরও 400 বছর আগে। আলকিস এগুলো এমনভাবে রেখেছে যে সব জায়গায় সুরক্ষিত আছে। জিনেদের অর্ধেক কিছুই আলকিস সামলাতো। তখন ক্যান্টিলিয়া একটু দুঃখ প্রকাশ করলো আলকিসের মৃত্যুতে, কারণ আলকিসই জিনেদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত। এখন আলকিসের ছেলে মেফো আছে, যে কিনা এই সমস্ত কিছুর দায়িত্ব পালন করছে। ক্যান্টিলিয়া তখন খুশি হয়ে বলল, তারপর কি? সেখানে কতগুলো দর্পি আছে? নাফ তখন বলল, মহারাজ, আমি বলছি, আমি সম্পূর্ণ চেম্বারগুলো খুঁজে বের করলাম। সমস্ত চেম্বার খুঁজে কোথাও কোনো দর্পি পেলাম না, এমনকি কোনো জিনও পেলাম না। হঠাৎ করে উপরে দেখলাম সমস্ত গাছের সঙ্গে সমস্ত চেম্বারগুলো বাধাই করা সুন্দরভাবে। এত কারুকার্য করে এত সুন্দর করে স্লিপিং চেম্বারগুলো বানানো মানে অসাধারণ টেকনোলজি, এর আগে আমি কোনোদিন দেখিনি। তখন আমি সেখান থেকে কিছু সংখ্যক কলসি ভেঙে এখানে যত রক্ষী আছে সমস্ত রক্ষীদেরকে আমি বের করি। আমি ভেবেছিলাম হয়তো সেখানে কোনো দর্পি বেঁচে নেই, কারণ ইকবাল ওইখানটা একদম লন্ডভন্ড করে রেখে এসেছে। কিন্তু ইকবাল একটা ভুল করেছে, সেটা হচ্ছে আমাদের যে দেবদারু গাছটা আছে, যে গাছের মাধ্যমে আমরা স্লিপিং চেম্বারগুলো তৈরি করেছি, সেই চেম্বারের একটা গোপন শিকড় পাহাড়ের ওই সাইড দিয়ে নিচ দিয়ে একদম পাহাড়ের নিচ পর্যন্ত চলে গিয়েছে। আমি যখন ফিরছিলাম ঠিক তখনই আমি ওই শিকড়ের একটা ডালের সঙ্গে বাড়ি খেয়ে নিচে পড়ে যাই। আমি মাথা চুলকে দেখি একটা শিকড় একটা পাইপলাইনের মধ্যে দিয়ে নিচে চলে গিয়েছে। সেদিক দিয়ে যাওয়াটা খুবই কষ্টকর ছিল, তবুও আমি একটা ছোট্ট পোকার বেশে সেখানে যাই। যাওয়ার পরে যেগুলো দেখতে পাই সেটা দেখে আমি বিস্মিত হয়ে যাই, কারণ হচ্ছে আন্ডারগ্রাউন্ডের অনেক নিচে ঠিক পাহাড়ের মাঝখানে একটা চেম্বার আছে, যেখানে কিনা একটা প্রাকৃতিক পরিবেশে গাছপালার মধ্যে সেখানে অসংখ্য দর্পি শুয়ে আছে, তা হাজারখানেকের মতো হবে। আমি দেখি সঙ্গে সঙ্গে বসে পড়ি। তারপর সেখানের পেছনের কিছু চেম্বারগুলো দেখে আমি বুঝতে পারি এগুলো আজকে থেকে 1000 বছর পুরানো দর্পি, এবং সামনের সাইডে কিছু সংখ্যক দর্পি, তা হবে 300-400 মতো। এগুলো সর্দার আলকিসই রেখেছে, কারণ ওইখানে আলকিসের সিলমোহর দেওয়া আছে। আলকিসের সিলমোহর দেখলে আমি চিনতে পারি। আমি মেফোর গলায় যে সিলমোহর দেখেছি ঠিক একই সিলমোহর ওইখানেও দেখেছি। তার মানে এই সমস্ত কাজগুলো আলকিসি করে গিয়েছিল আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এটা শোনার সঙ্গে সঙ্গেই ক্যান্টিলিয়া অট্টহাসিতে হেসে পড়ল, কারণ তার আবার পুনরায় শক্তি ফিরে আসছে। সে যখন ইকবালের কাছ থেকে পালিয়ে এসেছিল তখন তার গায়ে বিন্দু পরিমাণ শক্তি ছিল না। তারপর থেকে অসংখ্য বছর কেটে গিয়েছে। ইকবাল তাকে হন্যে হয়ে পুরো বিশ্বের সমস্ত জায়গায় খুঁজে বেরিয়েছে, এমনকি তার সদর দপ্তরে এসেও এই জায়গাটা ইকবালের অধীনে রেখেছিল,
যার কারণে সে এখানেও আসতে পারছিল না। কিন্তু যখন শুনতে পায় যে ইকবাল কারাগারে বন্দী এবং সলেমান বর্তমানে পুরো বিশ্বের জিনেদের সম্রাট, তখনই ক্যান্টিলিয়া বুঝতে পারে সময় এসে গিয়েছে আবার সেই স্থানে ফেরার। কিন্তু অসংখ্য বছর সে গুহায় অন্ধকারের মধ্যে কাটিয়েছে, তার মধ্যে আলাদা একটা রাগ আছে। সে তখন বলল, সাব্বাস নাফ, সাব্বাস, এখন থেকে তুমি আমার কাছের উপদেষ্টা হিসেবে কাজ করবে। তুমি খুব ভালো কাজ করেছ। তুমি আমাদের সেনাদলের সমস্ত দায়িত্বভার গ্রহণ করবে। আর মেফো কোথায়? তখন নাফ বলল, মেফোকে আমি দেখে এসেছিলাম ব্রাজিলের উত্তর সাইডের জঙ্গলে। ও সম্ভবত স্লিপিং চেম্বারগুলো খুঁজে পেয়েছে, কারণ ওইখান থেকে যাবার আগে ও আমাকে বলেছিল যে স্লিপিং চেম্বারগুলোর সন্ধান নাকি সে পেয়েছে। তবে দেখি, আমি এখন আসি মহারাজ। তারপর ক্যান্টিলিয়া খুশিতে অট্টহাসি দিতে লাগলো এবং শুধুমাত্র বিজয়ের উল্লাস করতে লাগলো, কারণ পুরো জিনের দুনিয়া এখন শুধুমাত্র তার কন্ট্রোলে চলে আসবে। এখন এতদিন সে ভেবেছিল সর্দার সোলেমানের সঙ্গে সে হাত মেলাবে, তারপর কিছু রাজ্য তার অধীনে এনে সে পুরো অর্ধেক না হলেও সামান্য কিছু জিনেদের রাজা হবে। কিন্তু সেটা এখন আর ভাবতে হবে না, কারণ হচ্ছে মেফো যদি ভালো সংবাদ নিয়ে আসে তাহলে পুরো জিনদের অর্ধেক তাদেরই হয়ে যাবে এবং তারা পুরো বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় নিতে পারবে। পাহাড়ি উপত্যকার ওপর সুন্দর একটা জায়গা, ওইখান থেকে চারিপাশ খুব চমৎকার দেখা যায়। সেখানে ইউসুফ বসে আছে, পাশে বসে আছে তার পাখিটা। তার পাখির সঙ্গে এসে কথা বলছে। ইউসুফ পাখিটাকে বলল, কিরে টগর, কেমন আছিস? অনেকদিন কোথাও ঘুরতে যাই না, চল একটু ঘুরে আসি। পাখিটা তখন কোকো করে ডেকে উঠল। তার মানে সে বোঝাতে চাচ্ছে যদি হানিফা চাচা দেখে ফেলে তাহলে হয়তো অনেকটা খারাপ হয়ে যাবে, কারণ হানিফা চাচা তাকে গণ্ডির বাইরে যেতে নিষেধ করেছে। হানিফা চাচা এবং সালমান এবং মারিয়া চাচি বেশ কিছুদিন ধরে আসে না, এটা ইউসুফ দেখেছে। অনেকদিন পর পর আসে, কিন্তু ইউসুফের মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে আসলে সে কে, আর হানিফা কে, সালমানও বা কে, আর এই মেয়েটাই বা কে, এরা কারা, আমার কাছে এত বছর ধরে কেন আসে? আমি অসংখ্যবার তাদেরকে জিজ্ঞেস করেছি, কিন্তু ইউসুফ কোনোভাবেই তাদের কাছ থেকে কোনো সত্য কথা বের করতে পারেনি। ইউসুফ ভেবেছে এরপরে হানিফার সব পেছন পেছন যাবে এবং গিয়ে দেখবে যে হানিফা কোথা থেকে আসে এবং হানিফা কে। ইউসুফ এখন বড় হয়ে গিয়েছে, তার বয়স 22 বছর, সদ্য যুবক। ইউসুফ কি এখনো বাচ্চা আছে নাকি যে আগের মতো সব কথা শুনবে? তবে হানিফা চাচা এবং বাকি সবার সঙ্গে ইউসুফের সময় খুব ভালো কেটেছে। সেই ছোটবেলা থেকেই ইউসুফ তাদের দেখে আসছে এবং তাদের সঙ্গেই তার জীবন কাটছে। ইউসুফ যে কত জায়গায় গিয়েছে সেটা ইউসুফ নিজেও বলতে পারবে না। প্রায় অর্ধেক বিশ্বর সাওয়ার সে করে ফেলেছে, কত কিছু দেখেছে। টগর তার বন্ধু, টগরের সঙ্গে সে আছে 3 বছর যাবৎ। আজকে থেকে 3 বছর আগে টগরের সঙ্গে তার দেখা হয়েছিল সেই উপত্যকায়, যখন সে টগরের উপর বসে রাইডও করতে পারত না। কিন্তু এখন টগর শুধুমাত্র তার কথা শুনে। টগর হচ্ছে রঙিন দেখতে একটা বড় পাখি। এই পাখিটা ইউসুফকে খুবই বেশি ভালোবাসে। ইউসুফ প্রথম দিন যখন টগরের উপরে উঠেছিল, টগর ইউসুফকে দেখে কি না করেছিল। তারপরে অনেকটা সময় পেরিয়েছে। ইউসুফ এখন টগরের খুব ভালো বন্ধু। ইউসুফ টগরকে বলল, চল টগর, একটু উড়ে আসি, আজকে দক্ষিণের দিকে যাব, কি বলিস? টগর তখন দ্রুত দক্ষিণের দিকে যেতে শুরু করলো। সর্দার ওসমান খুবই চিন্তিত অবস্থায় আছে, কারণ হচ্ছে ইউসুফ সেই সকালবেলা বেরিয়েছে। এই ছেলেটাকে নিয়ে আর এরা পারে না, কারণ ইউসুফ বড় হওয়ার পর থেকে তাকে আর আশেপাশে খুঁজে পাওয়া যায় না। 2 দিন আগেই ইউসুফকে নাকি উপরের পাহাড়ের উপত্যকায় কে চড়তে দেখেছে। সেটা দেখে তো সোহানা একদম কেঁদে কেটে অস্থির, কারণ হচ্ছে ইউসুফ এই যে পাহাড় পর্বত বেয়ে বেড়ায়, উপরে গাছে চড়ে বেড়ায়, বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়ায়, এটা সোহানার একদমই পছন্দ না। সোহানা ইউসুফকে অনেকবার নিষেধ করেছে এগুলো না করার জন্য, কিন্তু কে শোনে কার কথা? কারণ হচ্ছে সোহানা তাকে কোনোভাবেই আটকাতে পারে না, আর সে তো এখন বড় হয়েছে, আর কতদিন মমতার আঁচলে লুকিয়ে রাখবে? সোহানা এসে বলল, তোমার ছেলে দেখেছ কতখানি শয়তান হয়েছে। আজকে সকালেই ওকে নাকি পাহাড়ের উপরে কে একজন দেখেছে, ও নাকি ওইখান থেকে একটা গাছের ওপর লাফ দিয়েছে। কত বড় শয়তান, ও কি বাদর নাকি? সর্দার ওসমান বলল, আহা, ছেলেটা এই পাহাড় পর্বত নদীনালা ঘেঁষেই তো বড় হয়েছে, তুমি ওর সঙ্গে এমন করো কিসের জন্য? আর ও কি এখনো ছোট আছে নাকি? ওর বয়স এবার 22 বছর প্লাস, কিছুদিন পর 23 বছর হয়ে যাবে। ওকে বিয়ে দিতে হবে, কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না। সোহানা তখন বলল, হ্যাঁ,
ছেলে তো এখনো বিয়ের বয়স হয়েছে নাকি, মাত্র 23 বছর বয়স। তখন ওসমান বলল, বিয়ের বয়স হয়নি তোমাকে কে বলল? 23 বছর বয়স। তোমার আমার বিয়ে হয়েছিল কত বছর বয়সে মনে আছে? সোহানা তখন বলল, হ্যাঁ মনে আছে, তখন আমি এতটুকু, আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে। কিন্তু তোমার ছেলের জন্যই তো আমাদের পুরো কলোনি, পুরো মহল্লা, গ্রাম সমস্ত কিছু বদলে গিয়েছে। তোমার ছেলে আসার আগে এই অঞ্চল কেমন ছিল সেটা তুমি দেখেছো, আর এখন আমাদের অঞ্চল থেকে বাণিজ্যিকভাবে নানান ধরনের জিনিস বিভিন্ন দেশে যায়। আগে আমরা যেতাম বাণিজ্য করতে বিভিন্ন জায়গায়, আর এখন দেখো এই অজপাড়ার মতো একটা জায়গা, এখানে এখন মানুষ বাণিজ্য করতে আসে। আমাদের তাঁত শিল্প কতটা ফেমাস তুমি জানো, শুধুমাত্র তোমার ছেলের জন্য। আর তুমি বলছো তোমার ছেলে এখনও ছোট আছে। অবশ্য আমার বান্ধবীর মেয়েকে তোমার ছেলের জন্য পছন্দ করবো নাকি? এই কথা বলার পরেই ওসমান বলল কি যে, হ্যাঁ তা দেখতে পারো, ওদেরকে আসতে বলো। কি বলো? তখন সোহানা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওদেরকে কালকে আসতে বলি। ওসমান তখন বলল, কালকে কেন? ওরা তো আজকেই বোধহয় আসতে চাচ্ছে। তখন সোহানা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওদেরকে আজকে বিকেলে আসতে বলি। ওদের বাড়িতে এখান থেকে বেশি দূরে না, আমাদের ছেলেকে ওর পছন্দ হয়। সর্দার ওসমানও ওই মেয়েকে দেখেছে এবং ওই মেয়ে অসংখ্যবার এদের বাড়িতে এসেছে, যার কারণে সর্দার ওসমান এবং সাথে সাথে সোহানা দুজনেই মেয়েটাকে পছন্দ করে। খানিকক্ষণ বাদে ইউসুফ ঘরে ফিরল। ইউসুফ বাড়িতে এসে তো ভীষণ অবাক, কারণ হচ্ছে ইউসুফের ভয় ছিল আজকে সারাদিন সে বাড়িতে নেই, আর যদি তার মায়ের সামনে পড়ে তাহলে তো বকার অভাব হবে না, আর যদি শুনতে পায় যে আজকেও সে পাহাড়ের উপরে উঠেছিল তাহলে তো তার কোনো রক্ষে নেই। তবে ইউসুফের কাছে যে একটা পাখি আছে সেটা তো আর তার মা জানে না। ইউসুফ আস্তে আস্তে পা টিপে ঘরে প্রবেশ করছিল, ঠিক তখনই বাহিরে একটা শব্দ শোনা গেল। কেউ একজন বাহির থেকে জিজ্ঞেস করলো, আপা ঘরে আছেন? তখনই সঙ্গে সঙ্গেই ইউসুফ বাইরের দিকে তাকিয়ে দেখলো তার মা দাঁড়িয়ে আছে, আর ইউসুফের চোখাচোখি হয়ে গেল। সোহানা তখন বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাহিরে আয়, আজকে আমার বান্ধবীর মেয়ে আসবে। ওই যে ওরা চলেও এসেছে, দ্রুত গোসল করে আয়, যা। আমি তোকে কিছু বলবো না, তুই যে পাহাড়ের উপর উঠেছিলি সেটা তোকে মাফ করে দিলাম, যা তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়, ওরা চলে এসেছে। ইউসুফ তখন বলল, ওরা কারা মা? তখন সোহানা বলল, ও হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ওর সঙ্গেই তোর বাবা তোর কিছু একটা করার চেষ্টা করছে, তোর ওকে পছন্দ না? ইউসুফের এই কথা শোনার পরে ইউসুফ বলল কি যে, মা আমি তোমাকে কতবার বলেছি রিমকিকে আমার পছন্দ না, আর ও বারবার আমাদের এখানে এসে শুধুমাত্র আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, ওকে আমার একদমই ভালো লাগে না। সোহানা তখন বলল, কি বলিস? এই কথা তো তুই আমাকে আগে বলিসনি, তুই যা বলবি তাই হবে। তোর বাবাই তো আমাকে বলল যে আমার বান্ধবীর মেয়েকে আসতে বলতে, ওরা তোকে পছন্দ করে, তোকে জামাই হিসেবে পেলে ওরা ধন্য হবে। আমি বললাম, মা আমি এখন বিয়ে করতে চাই না, আর আমার বয়সই কত, আমি কিন্তু চলে যাবো এখন এখান থেকে। এটা বলে ইউসুফ নিজের রুমের দিকে চলে গেল। ততক্ষণে ওরা চলে এসেছে। সোহানা ওদেরকে বসতে দিল, আপ্যায়ন করলো। সোহানা ওসমান দুজনে ইউসুফের রুমে গেল। দোতলার বড় কামরাটা ইউসুফের। ইউসুফ চুপচাপ শুয়ে আছে। তখন সোহানা ভেতরে প্রবেশ করলো, বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তোকে ওর বিয়ে করতে হবে না, কিন্তু সামনে তো যেতে পারিস, কথা তো বলতে পারিস। আমি বললাম, মা ওর সঙ্গে এর আগে কতবার কথা বলেছি বলো তো, ও শুধু আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, আমি ওর সামনে যেতে পারবো না, আমি কিন্তু এখন এখান থেকে চলে যাব। ওদেরকে ডেকেছে ভালো কথা, খাইয়ে দাইয়ে বিদায় করো, আর এখন আমি বিয়ে করব না। আমার কি বিয়ে করার বয়স হয়েছে? এখন আমি ঘুরে বেড়াবো, বিভিন্ন জায়গা দিয়ে বেড়াবো, এটাই তো, তাই না? আর কি? সর্দার ওসমান বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে না, জোর জবরদস্তি করছো কিসের জন্য? আমাদের একটা মাত্রই ছেলে, দেখো কি হয় সামনে। ইউসুফ উঠে গোসল করে একটা টি শার্ট পরে নিল। খানিকক্ষণ বাদে সোহানার বান্ধবীর মেয়ে উপরে উঠে আসলো। সোহানা নিজেই পাঠিয়েছে। তাকে দেখে ইউসুফ খানিকটা বিব্রত বোধ করলো এবং বলল, কেমন আছেন আপনি? মেয়েটা ইউসুফকে বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? ইউসুফ আসলে বিব্রত বোধ করছিল। হঠাৎ করে একটা মেয়ে তার রুমে চলে আসবে। এর আগেও এই মেয়ে 2 বার এ বাড়িতে এসেছে এবং তার সঙ্গে টুকটাক মত বিনিময় হয়েছে, এই হাই হ্যালো টাইপের কথা। কিন্তু ইউসুফকে এবার সরাসরি রুমে পাঠিয়ে দিবে, সেটা ইউসুফ কখনোই কল্পনা করতে পারেনি। মেয়েটার সঙ্গে সে কথা বলল। খানিকক্ষণ কথা বলে মেয়েটা তাকে বলল, আচ্ছা আপনার কি পছন্দ? ইউসুফ তখন বলল, আমার কোনো কিছুই পছন্দ না, তবে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে, এটাই আমার পছন্দ। তখন মেয়েটা বলল, আমারও তো বিভিন্ন জায়গায় যেতেও পছন্দ এবং ইচ্ছেও করে, কিন্তু কেউ আমাকে নিয়ে যায় না, আপনি কি আমাকে নিয়ে যাবেন? ইউসুফ তখন সরাসরি উত্তর দিল, না আমি আপনাকে নিয়ে যাব না। তখন বুঝতে পারলো মেয়েটা যে নিশ্চয়ই ইউসুফের তার পছন্দ হয়নি। তারপর সে নিচে চলে গেল। ইউসুফ চুপচাপ বসে আছে।
মেয়েটার মন খারাপ হলো, কারণ মেয়েটা ইউসুফকে পছন্দ করে এবং বিয়েও করতে চায়, কিন্তু ইউসুফ যে তাকে পছন্দ করে না সেটা সে বুঝতে পেরেছে। সন্ধ্যার পরে তারা সেখান থেকে চলে গেল। ইউসুফের ভীষণ মন খারাপ হলো। মেয়েটার সঙ্গে এমনটা করা মোটেই উচিত হয়নি, নিশ্চয়ই তাকে এরকমভাবে আঘাত করা উচিত হয়নি। ইউসুফ চুপচাপ তার ঘরের মধ্যে শুয়ে আছে। হঠাৎ করেই সে লক্ষ্য করলো বিরাট বড় একটা বলয়ের মতো আলো উত্তরের আকাশ দিয়ে সামনের দিকে পড়ছে। এটা কি কোনো উল্কাপিণ্ড? খুব বড় দেখতে একটা আলো, এবং সেই আলোটা অনেক বেশি ঝকমক করছে। ইউসুফ সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে দৌড়ে সে সামনে গিয়ে সে জঙ্গলের মধ্যে যেখানে সে টগরকে রেখে এসেছে একটা বাঁশি দিতেই টগর সেখান থেকে উড়ে তার কাছে চলে আসলো। রাত তখন 12:30টার বেশি হবে, সবাই ঘুমিয়ে পড়েছে। ইউসুফ সঙ্গে সঙ্গেই উঠে টগরের পিঠে উঠে বসলো। সে জিনিসটার দিকে ইউসুফ জোরে ছুটতে লাগলো। ইউসুফ যত জোরেই টগরকে ছড়াচ্ছে না কেন, সেই জিনিসটা ঠিক তত দ্রুত গতিতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জিনিসটা কি? ইউসুফ সে জিনিসটার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু ইউসুফ কোনোভাবে সেই জিনিসটাকে ছুঁতে পারছে না। ইউসুফ আরও দ্রুত গতিতে সেই টগরকে ভাগাতে লাগলো সামনের দিকে। খানিকটা দূরে গিয়ে দেখতে পেল সেই আগুনের মতো জিনিসটা নিচে পড়ে গিয়েছে, এবং যে স্থানে পড়ে গিয়েছে সেই স্থান থেকে অনেকটা গাছ আগুন লেগে গিয়েছে এবং চারপাশে একটা গর্তের মতো হয়ে গিয়েছে। ইউসুফ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল এবং ওপর থেকে দেখতে পেল জায়গাটা একদম চারিপাশে রাউন্ড করে গর্ত হয়ে গিয়েছে, এবং ইউসুফের সামনে একটা অদ্ভুত দেখতে জিনিস সে দেখতে পেল। সে লক্ষ্য করলো সেখানে একটা পাখি আহত অবস্থায় পড়ে আছে। ইউসুফ সঙ্গে সঙ্গে টগরের উপর থেকে নিচে নেমে পড়ল এবং নিচে গিয়ে সেই পাখিটার কাছে গেল। পাখিটা প্রচণ্ড আঘাত পেয়েছে এবং তার একটা ডানা বোধহয় ভেঙে গিয়েছে। ইউসুফ সঙ্গে সঙ্গে সেই পাখিটার ডানাটা ধরে বসল। পাখিটা অনেক জোরে চিৎকার দিয়ে উঠল। টগরও তখন চিৎকার দিয়ে উঠল। পাখিটা দেখতে খুবই সুন্দর এবং খুবই মায়াবী। তার পালকগুলো গোলাপি রঙের এবং একটা চড়ুই পাখির মতো দেখতে, কিন্তু চড়ুই পাখি না, অনেক বড় দেখতে একটা পাখি। সেই পাখিটার 4টা ডানা। এই 4টা ডানা সে শুধুমাত্র হানিফা চাচা এবং সালমান চাচার কাছে দেখেছে, আর কোথাও 4 ডানার পাখি সে দেখেনি। কিন্তু এটা কার পাখি? আর এরকম আগুনের মতো উড়ে এসে কীভাবে পড়লো? ইউসুফ সঙ্গে সঙ্গেই সামনে এগিয়ে গেল। সে পাখিটাকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পাখিটা নড়াচড়া করতে পারছে না। খানিকক্ষণ বাদে ইউসুফ তার দৈব্য শক্তি দিয়ে সেই পাখিটার ক্ষতস্থানে হাত দিল। হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই সে ভীষণে দেখতে পেল পাখিটার কয়েকটা হাড্ডি ভেঙে গিয়েছে। ইউসুফের এই ক্ষমতা আছে যে সে চাইলেই এসব কিছু দেখতে পারে। এক্সরের মতো তার চোখ সব কিছুই দেখতে পায়। ইউসুফ তখন সেই পাখিটাকে ঠিক করার জন্য লেগে পড়ল, এবং খানিকক্ষণ বাদে সেই পাখিটা খানিকটা আরাম পেল। কারণ হচ্ছে ইউসুফ তাকে খানিকটা দাওয়াই দিয়ে দিয়েছে, কিন্তু ইউসুফ খেয়াল করেনি পাখিটার থেকে ঠিক 10 গজ দূরে একটা অদ্ভুত আলোকিত বস্তু পড়ে আছে। এবং ইউসুফ যখন একটু একটু করে পা টিপে টিপে সামনে এগোতে লাগলো, ইউসুফ সামনের দৃশ্য দেখে একদম বিস্মিত হয়ে গেল। কারণ ইউসুফ স্বপ্নেও ভাবতে পারেনি যে সে এমন কিছু দেখতে পাবে। ইউসুফ দেখতে পেল সামনে চাঁদের থেকেও সুন্দর একখানা মুখ পড়ে আছে, তার পেছনে বিশাল বড় ডানা, ঠিক একদম সালমান চাচার বউ মারিয়ার মতো। ইউসুফ আরেকটু পা টিপে টিপে সামনে এগোতে লাগলো। সে যতই সামনে যাচ্ছিল দেখছিল মেয়েটার বিশাল বড় বড় সাদা ডানা এবং তার এত সুন্দর চেহারা, যেন চাঁদ বদনী মুখ, কোমর পর্যন্ত লম্বা চুলের মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন করা, এবং তার চেহারার মধ্যে একটা অদ্ভুত রকমের মায়া আছে। মেয়েটা চোখ বন্ধ করে আছে। ইউসুফ সামনের দিকে এগিয়ে গেল। যত সামনে এগোচ্ছে মেয়েটাকে তত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইউসুফ আরেকটু সামনে গিয়ে দেখতে পেল মেয়েটার গোলাপি ঠোঁট, মুখের মধ্যে একটা অদ্ভুত রকমের মায়া, হাতে রয়েছে বেশ স্বর্ণ অলংকার, এবং যে জামাটা পরে আছে সেই জামাটা দেখে মনে হচ্ছে কোনো রাজা বাদশার মেয়ে হবে। কিন্তু এই যুগে রাজা বাদশা কোত্থেকে আসবে? ইউসুফ আরেকটু সামনে এগিয়ে গেল, দেখলো মেয়েটা তখনও সেন্সলেস হয়ে আছে। সঙ্গে সঙ্গেই ইউসুফ মেয়েটার হাত ধরে তার নাড়ি চেক করার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু ইউসুফ হাত ধরে তার নাড়ি খুঁজে পাচ্ছিল না। তখন ইউসুফ দেখতে পেল যে মেয়েটা শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা, কিন্তু ইউসুফ মেয়েটার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, কারণ মেয়েটা এত বেশি সুন্দর যে তার কাছে যেতে খুবই বিব্রত বোধ এবং লজ্জা বোধ করছে। মনে হচ্ছে কোনো মোমের পুতুল তার সামনে শুয়ে আছে, এত নরম তার হাতখানা এবং তার শরীর, দেখে তাই মনে হচ্ছে। কিছু করার নেই, মেয়েটা যদি বেঁচে না থাকে তাহলে ইউসুফ ভীষণ কষ্ট পাবে।
কারণ ইউসুফ কেমন যেন লাগছে ইউসুফের কাছে। সে সঙ্গে সঙ্গে মেয়েটার নাকের কাছে হাত রাখলো, দেখলো শ্বাস নিঃশ্বাস তখনও চলছে, তার মানে মেয়েটা এখনও বেঁচে আছে। কিন্তু কথা হচ্ছে এই মেয়েটা উপর থেকে কোথা থেকে আসলো, আর যে পাখিতে করে সে এসেছে সেই পাখিটাও বা সে পেল কোথায়, আর এই মেয়েটাকে? ইউসুফের মাথায় নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। মেয়েটা তখনও সেন্সলেস অবস্থায় পড়ে আছে। ইউসুফ মেয়েটার পাখিটাকে প্রায় সুস্থ করে ফেলেছে। পাখিটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গেই ইউসুফ মেয়েটার কাছে এগিয়ে গেল এবং মেয়েটাকে কোলে তুলে নিল, কারণ তাকে এখনই ট্রিটমেন্ট দিতে হবে। সম্ভবত অজ্ঞান হয়ে গিয়েছে। আর এতক্ষণ যে আগুনটা জ্বলছিল সেটা পেছনের ওই পাখিটা থেকে। এটা সম্ভবত কোনো ফিনিক্স পাখি, কারণ এরকম পাখি সে হানিফা চাচার কাছেও দেখেছে, তবে সেটার রং আলাদা। এটা যেহেতু একটা মেয়েলি পাখি, সে তো মেয়েদের মতোই তো হবে, তাই না? ইউসুফ সঙ্গে সঙ্গেই মেয়েটাকে কোলে উঠিয়ে নিল এবং একটা সিগন্যাল দিতেই টগর সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলো। তারপর টগরের পিঠে চড়ে ইউসুফ সেই মেয়েটাকে নিয়ে আকাশে উড়াল দিল। সঙ্গে সঙ্গেই মেয়েটার সঙ্গে থাকা সেই পাখিটাও তাদের পেছনে পেছনে যেতে লাগলো। পাখিটাও বুঝে ফেলেছে যে ইউসুফ নিশ্চয়ই খারাপ কেউ না। ইউসুফ মেয়েটাকে নিয়ে আকাশে ভাসছে, তাকে কোলের উপরে নিয়ে শুধুমাত্র তার চেহারার দিকে তাকিয়ে আছে। টগরও বুঝতে পেরেছে যে ইউসুফ মেয়েটাকে মনে ধরেছে এবং ইউসুফ মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কি আসলেই জীবিত আছে নাকি মারা গিয়েছে? আর মেয়েটা কে, কোথা থেকে এবার আসলো? ইউসুফ সেটাই ভাবছিল। আকাশে ঘন জ্যোৎস্না, আকাশের মধ্যে মেঘের মধ্যে দিয়ে টগর মেয়েটাকে নিয়ে ভাসছে এবং ইউসুফকে নিয়ে সে যাচ্ছে তাদের পুরাতন আস্তানায়, যেখানে কিনা ইউসুফ মাঝে মধ্যেই যায়। সেই পাহাড়ি উপত্যকার মাঝখানের একটা জায়গা। এটা হচ্ছে তাদের মিলন মেলা। ইউসুফ এইখানে মাঝে মধ্যেই আসে, ছোটবেলা থেকে এখানে আসছে, যেখানে সেই দুধের নদী আছে, দুধের পুকুর এবং পাশে পদ্ম পুকুর এবং অসংখ্য খাবার রয়েছে। এখানে হানিফা চাচাই তাকে প্রথমবার নিয়ে এসেছিল এবং এরপর থেকে ইউসুফ মাঝে মধ্যে এখানে আসে যখনই তার মন খারাপ হয়, আর ওইখানে নিয়ে যাওয়া ছাড়া তো উপায় নেই। ঠিক তখনই ইউসুফ মনে মনে ভাবল, ওকে যদি এখন ওখানে নিয়ে যাই, শুনশান একটা জায়গা, ওইখানে যাবার পর নিশ্চয়ই ভয় পেয়ে যাবে। আমার ওকে আমার রুমে নিয়ে যাওয়া উচিত, বাড়িতে নিয়ে যাওয়া উচিত। ওইখানে নিয়ে গেলে ওকে হয়তো ফার্স্ট এইড দিতে পারবো, আর ওর বাড়িতে ফার্স্ট এইডের কিটও আছে। সঙ্গে সঙ্গেই টগর পেছনের দিকে ঘুরে গেল এবং বাড়ির দিকে রওনা হলো। খানিকক্ষণ বাদে তারা বাড়িতে পৌঁছে গেল, কারণ সোহানা, ওসমান সবাই ঘুমিয়ে পড়েছে। এখন যদি টগর কোনোভাবেই এখানে আসার পর ওরা দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। কিন্তু টগর বলল কি যে সমস্যা নেই, ওরা টগরকে দেখতে পাবে না। টগর অদৃশ্য হয়ে সেখানে যাবে এবং পেছনে থাকা পাখিটা ওকে নিয়ে টগর চলে যাবে, সমস্যা নেই। খানিকক্ষণ বাদে টগর তাদেরকে বাসায় নামিয়ে দিল এবং নামিয়ে দেওয়ার পরে টগর সেই পাখিটাকে নিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটার পাখিটাও একটা মেয়ে পাখি। তাদের দুজনের মধ্যে বেশ সখ্যতা হয়ে গিয়েছে। তারা সেই গুহার মধ্যে আবার চলে গেল, যেখানে সাধারণত টগর থাকে এবং ওইখানেই বসবাস করে, কারণ মানুষের সমাজে অন্ততপক্ষে এত বড় একটা পাখি টগরকে আনা সম্ভব নয়। সেহেতু টগর ওইখানেই থাকে এবং অদৃশ্য হয়ে থাকে বেশিরভাগ সময়ই। তারপর ইউসুফ পা টিপে টিপে মেয়েটাকে নিয়ে উপরে তলে চলে আসলো। উপরে এসে দরজা বন্ধ করে দিয়ে নিজের বিছানায় মেয়েটাকে শুইয়ে দিল। মেয়েটার হাতে খানিকটা ক্ষত লেগেছে। ইউসুফ মেয়েটার হাতে হাত বুলিয়ে দিতে লাগলো। খানিকক্ষণ বাদে সেই হাতের কাটার স্থান একদম মিলিয়ে গেল। ইউসুফের মধ্যে এই ক্ষমতাটা অনেক আগে থেকেই আছে, সেটা দেখতে পায় এবং বুঝতে পারে। ইউসুফ প্রথমবার যখন স্কুলে ছিল তখন সে ক্লাস 5 অথবা 6 পড়ে। হঠাৎ করে পড়ে গিয়েই তার এক বন্ধুর পা কেটে গেল। ইউসুফ সেটা দেখে খানিকটা কষ্ট পেল, কারণ হচ্ছে ও ছিল খুবই কাছের বন্ধু ইউসুফের। ইউসুফ সঙ্গে সঙ্গেই ইস কেটে গিয়েছে তাই বলে হাত বুলিয়ে দিতে লাগলো। ঠিক তখনই দেখতে পেল সেই ক্ষতস্থানটা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল এবং সেই ক্ষতস্থানটা মিলে গেল। মনে হচ্ছিল যেন সেখানে কোনো ব্যথাই লাগেনি। তার বন্ধু বিষয়টা দেখে ভীষণ অবাক হয়ে যায়, ইউসুফ নিজেও অবাক হয়ে যায়। ইউসুফ মনে মনে সেগুলো ভাবছিল বসে বসে এবং মেয়েটার দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত মায়াবী দেখতে মেয়েটা, কোথা থেকে এসেছে ও? ইউসুফ শুধুমাত্র তাকেই দেখতে লাগলো। খানিকক্ষণ বাদে ইউসুফ মেয়েটাকে জলপট্টি দিয়ে সমস্ত কিছু দিয়ে পরিষ্কার করে একটা চাদর টেনে দিয়ে সে মেয়েটাকে ঘুম পাড়িয়ে রাখলো। কখন জ্ঞান ফেরে কে জানে। ইউসুফের চোখ লেগে আসলো এবং সে ঘুমিয়ে গেল। ইউসুফ মাঝে মধ্যেই বই পড়তে পড়তে এই আরাম কেদারের উপর বারান্দায় বসেই ঘুমিয়ে পড়ে। আজকেও জ্যোৎস্না দেখতে দেখতে মেয়েটার কথা চিন্তা করতে করতে ইউসুফ কেদারের উপরেই ঘুমিয়ে পড়ল।
ইউসুফ স্বপ্ন দেখছে সে পানির মধ্যে পড়ে গিয়েছে এবং পানির মধ্যে পড়ে সে সেখানে হাবুডুবু খাচ্ছে এবং নিঃশ্বাস নিতে পারছে না। ঠিক তখনই ইউসুফ উঠে পড়ল। ঘুম থেকে উঠে দেখে কেউ তার গলা সজোরে চেপে ধরে রেখেছে এবং সে কোনোভাবে নড়াচড়া করতে পারছে না। এ আর কেউ নয়, এটা হচ্ছে সেই মেয়েটা, যে মেয়েটাকে গতকালকে সে তার নিজের বাসায় নিয়ে এসেছে লুকিয়ে। সেই মেয়েটাই তার গলা চেপে ধরে রেখেছে। অনেকে নড়াচড়া করে মেয়েটার কাছ থেকে সে উঠতে পারছিল না, কারণ মেয়েটার গায়ে প্রচণ্ড পরিমাণ শক্তি। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। তখনই মেয়েটা সেই ইউসুফের গলা ছেড়ে দিল এবং ইউসুফ কাশতে লাগলো। তখন মেয়েটা ইউসুফকে বলল কি যে, তুই কে আর আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? ইউসুফ তখন বলল, এরকমভাবে গলা টিপে ধরলে আমি কীভাবে বলবো? তখন সোহানা আবার দরজা ধাক্কাতে লাগলো। বলল কি যে, ইউসুফ দরজা খোল, এত বেলা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত ঘুমাচ্ছিস? তুই একটু বাজারে যা তো বাবা, তোর বাবা যেন কোথায় গিয়েছে, এটা বলতে লাগলো। তখন ইউসুফ বলল, মা আসছি, একটু পরে দাঁড়াও। তখন সোহানা বলল কি যে, তুই এখনই যাবি, তাড়াতাড়ি দরজা খোল। ইউসুফ মেয়েটাকে বলল, আমি আপনাকে বাঁচালাম আর আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন? মেয়েটা তখন বলল, কি? তখনই ইউসুফ দরজাটা খোলার জন্য সামনে গেল। মেয়েটাকে পর্দার আড়ালে লুকিয়ে বলল কি যে, আমার মা এসেছে, একদম চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না। যদি আমার মা আপনাকে দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেলবে। গতকালকেই একটা মেয়েকে রিজেক্ট করেছি, আর যদি দেখে আজকে একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছি তাহলে একদম মেরেই ফেলবে। তাই বলে তাকে পর্দার আড়ালে লুকিয়ে দরজাটা খুলল। ইউসুফের মা সোহানা ঘরের ভিতরে প্রবেশ করলো। বলল কি যে, ঘরের কি অবস্থা বানিয়ে রেখেছে সেটা, আর এরকমভাবে কেউ ঘরের ভিতরে রাখে? আর নিশ্চয়ই আজকে বারান্দায় ঘুমিয়ে পড়েছিলি। ইউসুফের মা সোহানা তখন এসে দেখল বিছানার উপর বড় বড় চুল পড়ে আছে এবং পাশেই একটা সাদা রঙের ওড়না রাখা। ঠিক তখনই ইউসুফ মাথায় হাত দিয়ে বসল। এই রে, এবারই বোধহয় ধরে ফেলবে। তখন বলল কি যে, বিছানার উপর মেয়েদের চুল আসলো কোত্থেকে, আর এই ওড়না টাকার? তখন ইউসুফ বলল কি যে, মা তুমি ভুলে যাও কিসের জন্য? গতকালকেই তো তোমার বান্ধবীর মেয়েরা আসলো, নিশ্চয়ই ওই এখানে ফেলে গিয়েছে। তখন সোহানা বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপর সোহানা ঘরের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ইউসুফ বলল কিছু, মা তুমি তাড়াতাড়ি যাও তো, আমি আসছি, যাও যাও। তাই বলে তাকে দ্রুত ঘর থেকে বের করে দিল। সোহানা নিচে চলে গেল। ইউসুফ হাঁপ ছেড়ে বাঁচল, কারণ সে গতকালকে ভুল করে এই মেয়েটাকে এখানে নিয়ে এসেছে, আর ওইখানেও নিয়ে যেতে পারবে না। যদি হানিফা চাচা দেখে ফেলে তাহলে তো আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। তখন মেয়েটা পর্দার আড়াল থেকে বের হলো এবং ইউসুফ বলল কি যে, আপনি কাজটি একদমই ঠিক করেননি। গতকালকে আপনাকে আমি বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি, আপনার প্রাণ বাঁচিয়েছি, আর আপনি আমাকে মারার চেষ্টা করছেন। তখন মেয়েটা বলল, দুঃখিত, আমাকে মাফ করবেন, আমি আসলে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আপনি হয়তো ওই জিনগুলো। তখন ইউসুফ বলল কি যে, জিনগুলো মানে? আমি আসলে বুঝতে পারলাম না। তখন মেয়েটা বলল কি যে, না না, বুঝতে হবে না, আমি এখন আসি, আমাকে দ্রুত এখান থেকে যেতে হবে, আমাকে দ্রুত আমার বাড়িতে ফিরতে হবে। ইউসুফ তখন বলল কি যে, আরে আরে শুনুন না, কোথায় যাচ্ছেন? আপনি এইভাবে চলে যেতে পারেন না, আপনি অন্ততপক্ষে আমাকে একটা ধন্যবাদ তো দিয়ে যাবেন আপনার প্রাণ বাঁচানোর জন্য। মেয়েটা তখন বলল কি যে, এখন ধন্যবাদ দেওয়ার সময় নেই, আমার দ্রুত মহলে পৌঁছাতে হবে। বাবা যদি একবার জানতে পারে যে আমি গতরাতে বের হয়েছিলাম তাহলে আমাকে একদম মেরেই ফেলবে, আর আমাদের চারিপাশে মানে আমাদের রাজ্যের বাইরে বের হয়েছি তাহলে তো আমি একদম শেষ। ইউসুফ তখন বলল, রাজ্য মানে? তখন সেই মেয়েটা বলল কি যে, আপনাকে পরে যদি কোনোদিন দেখা হয় তাহলে বলবো, আপনাকে ধন্যবাদ, আমার সেই পাখিটা কোথায়? সঙ্গে সঙ্গেই মেয়েটা জানালা দিয়ে উড়ে বাইরে বেরিয়ে গেল। ইউসুফ হা করে তাকিয়ে আছে এবং কিছুক্ষণ বাদে একটা সিগন্যাল দেওয়ার পরে তার সেই পাখিটা ওইখানে উড়ে চলে আসলো। মেয়েটা হঠাৎ করে আকাশে মিলিয়ে গেল। ইউসুফ তখনও বাহিরে হা করে তাকিয়ে আছে। আসলে সে বুঝতে পারছে না বিষয়টা কি হলো, মেয়েটা কোত্থেকে এসেছে, আর সে কোথায় বা থাকে, আর সে এভাবে আকাশে কিভাবে মারিয়া চাচির মতো উঠতে পারলো? তাহলে এ কি মারিয়া চাচির কেউ? ইউসুফ মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার সঙ্গে কি হচ্ছে সে আসলে কিছুই বুঝতে পারছে না। মেহফুজ যে স্থানটায় দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে সে শুধুমাত্র চিৎকার করতে লাগলো, জিনেদের দুনিয়ায় সবাইকে স্বাগতম। এখন আমরা সমস্ত জিন তোমাদেরকে মেরে ফেলবো এবং সমস্ত জিনের রাজা হয়ে যাব। আমার বাবা যেটা করতে পারেনি সেটা এখন আমি করব। সর্দার ক্যান্টেলিয়া, তুই কি করবি বল? আমার বাবা রাজা হতো এতদিনে, আর তারপর আমি রাজা হতাম পুরো জিনের দুনিয়ার, কিন্তু তার জায়গায় ভিন্ন কিছু হলো। এবার আমাদেরকে কে আটকাবে? সঙ্গে সঙ্গেই মেফো সামনের দিকে এগিয়ে গেল
এবং সে তার গলার সেই রিংটা সেই প্রধান ফটকের কাছে রাখার সঙ্গে সঙ্গেই আশেপাশে আলো আলো জ্বলতে লাগলো এবং চারপাশে একটা অদ্ভুত শব্দ হতে লাগলো। ওইখানে থাকা 4-5 জন জিন, যে কিনা মেফোর সঙ্গী এবং সহকারী, সবাই বেশ ভয় পেয়ে গেল। কারণ যে গুমট শব্দ হচ্ছে, মনে হচ্ছে পাহাড়টা ভেঙে পড়বে তাদের মাথার ওপর। কিন্তু না, একে একে এই সমস্ত স্লিপিং চেম্বারের দরজাগুলো খুলে যেতে লাগলো। কারণ স্লিপিং চেম্বারের দরজা খোলার একমাত্র রাস্তা শুধুমাত্র আলকিস জানত এবং আলকিসের কাছেই চাবি ছিল। এতদিন আলকিস ছাড়া এগুলো আর কেউই সুরক্ষা দিত না এবং সেটা উত্তরাধিকারী সূত্রে আলকিসের কাছ থেকে মেফো পেয়েছে। মেফো সেই চাবিটা সেখানে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত স্লিপিং চেম্বারগুলো খুলে যেতে লাগলো। মাইলের পর মাইল শুধুমাত্র গুহা এবং সেই গুহার উপরে সেই দেবদারু গাছের সঙ্গে প্রত্যেকটা শেকড়ের কোণায় কোণায় লেগে আছে প্রত্যেকটা স্লিপিং চেম্বার। স্লিপিং চেম্বারগুলো একে একে সব খুলতে লাগলো এবং সেখান থেকে ধোঁয়া বের হতে লাগলো। মুহূর্তের মধ্যেই চারিপাশে ধোঁয়ায় ছেয়ে গেল এবং সেই ধোঁয়াগুলো একটা শূন্যে পরিণত হলো। সবাই সেখানে জিনে পরিণত হয়ে গেল। সমস্ত জিনেরা চোখ খুলে ঢুলতে লাগলো এবং ভারসাম্যহীনভাবে একে অন্যকে জড়িয়ে ধরতে লাগলো, কারণ তারা দাঁড়াতে পারছিল না। তারা শত শত বছর পরে এই স্লিপিং চেম্বারগুলো থেকে বেরিয়েছে। তখনই তার সামনে মেফোকে দাঁড়িয়ে থাকতে দেখলো এবং বুঝতে পারলো এ নিশ্চয়ই তাদের সর্দার, এবং মেফোর হাতে সেই লকেটটা দেখে চিনতে পারলো এ হচ্ছে তাদের সর্দার এবং এখন থেকে এর কথাই শুনতে হবে। কারণ এই লকেটটা সে এর আগে আলকিসের কাছে দেখেছিল। তখন সেখানের সমস্ত জিনেরা মেফোকে প্রশ্ন করতে লাগলো, আপনি কে প্রভু, আমাদের স্লিপিং চেম্বার থেকে জাগিয়েছেন? তখন মেফো বলল, আমি তোমাদের সর্দার আলকিসের একমাত্র উত্তরাধিকারী সন্তান। আমাদের সময় হয়ে এসেছে আবার জাগ্রত হবার এবং আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার, কারণ আমাদের অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। তোমরা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ো। ব্রাজিলের আনাচে কানাচে যত জায়গায় দেবদারু গাছ আছে এবং গুহা আছে, প্রত্যেকটা জায়গা সার্চ করো এবং সমস্ত জিনেদেরকে জাগ্রত করো। তাদেরকে নিয়ে আমাদের আবার যুদ্ধে লিপ্ত হবে। এখন পুরো বিশ্ব আমাদের হাতে নেই। তোমরা হয়তো শত শত বছর ধরে ঘুমিয়ে আছো, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বড় শয়তান মারা গিয়েছে, আর আলকিসও মারা গিয়েছে। একটা মানুষের কাছে আমরা হেরে গিয়েছি। এটা কি আমাদের জন্য সাজে বলো? আমরা হচ্ছি শয়তানের আতর ঘর এবং শয়তানের কারখানা। আমরা আবার আমাদের দল শক্তিশালী করব এবং পুনরায় আমরা পুরো বিশ্বকে শাসন করব। সবাই চিৎকার দিয়ে উঠল। শত শত লাখ লাখ জিন কিলোমিটার কিলোমিটার পর শুধুমাত্র দেখা যাচ্ছে কালো ছায়া এবং জিন। মেফো সমস্ত জিনদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো। ওই গুহার মুখ দিয়ে মনে হচ্ছিল কালো ধোঁয়া বের হচ্ছে, শুধুমাত্র কালো ধোঁয়া। চারিপাশে আকাশ একদম মেঘলা হয়ে যেতে লাগলো, কারণ লাখ লাখ জিন বের হয়েছে এই গুহার মধ্যে থেকে। কত লাখ জিন বের হলো সেটা জানা গেল না, কিন্তু পুরো ব্রাজিলের দক্ষিণ সাইডের আকাশ কালো মেঘে ঢেকে গেল। চারিপাশ শুধুমাত্র কালো মেঘ আর শুধুমাত্র মেফোর সৈন্যের চিৎকার। সবাই মেফোকে বলতে লাগলো, সর্দার, আমাদেরকে কি করতে হবে সেটা বলেন। তখন মেফো বলল কি যে, তোমরা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ো। জঙ্গলের প্রত্যেকটা স্লিপিং চেম্বারে যত জায়গায় যত জিন আছে, সমস্ত জিনদেরকে নিয়ে তোমরা দুর্গ তৈরি করো এবং যেসব রাজ্যের জিনেরা, রাজ্যের সর্দাররা ঘুমিয়ে আছে, প্রত্যেক রাজ্যের সর্দারকে জানাও যে আলকিসের ছেলে মেফো চলে এসেছে এবং ক্যান্টিলিয়া আমাদের সর্দার ফিরে এসেছে, যে কিনা আমাদের সবাইকে স্লিপিং চেম্বার থেকে জাগিয়েছে, এবং মহাযুদ্ধের সূচনা তৈরি করো। তাদেরকে প্রস্তুত হতে বলো। সঙ্গে সঙ্গেই চারিপাশে জিনেরা দলবদ্ধভাবে ছড়িয়ে যেতে লাগলো এবং পুরো ব্রাজিলের আকাশ হঠাৎ করেই কালো হয়ে গেল, কালো মেঘে ছেয়ে গেল। সবাই দেখে ভীষণ অবাক হলো। বীরবলকে পাঠানো হয়েছে মাফতা এবং নারুকে গ্রেফতার করার জন্য, কারণ তারা বিশ্বাসঘাতকতা করেছে। এতদিন তারা সোলেমানের স্বাধীনে থাকার পরেও কিভাবে বিশ্বাসঘাতকতা শুরু করলো যখন ক্যান্টিলিয়া চলে আসলো। আসলে এমনটা হবারই ছিল। সর্দার সোলেমান অনেকদিন ধরেই রাজ্য তদারকি করে না, প্রায় অসংখ্য বছর ধরে সে শুধুমাত্র আরামে আছে। একটা কথা আছে না, অসংখ্য বছর যখন কেউ ক্ষমতায় থাকে তখন তার বুদ্ধিশুদ্ধি লোপ পায়। তার আগে থেকেই বোঝা উচিত ছিল যে ক্যান্টিলিয়া দুর্গ তৈরি করছে, আর এই বিষয়ে তার একমাত্র
একটুও আশ্বাস ছিল না বা আভাস ছিল না যে তারা স্লিপিং চেম্বার বানিয়ে রেখেছে এবং সেখানে শত শত জিনেরা এখনও ঘুমিয়ে আছে। ইকবাল শত শত জিনকে প্রতিহত করেছে, লাখ লাখ জিন মেরেছে, পুরো রাজ্য তার দখলে নিয়েছে। কিন্তু তখন সর্দার ক্যান্টিলিয়া মারা গিয়েছিল। তার জীবনের বিনিময়ে পুরো বিশ্ব মুসলিম সাম্রাজ্য ফিরে পেয়েছে ইকবাল। পরবর্তীতে ইকবাল এই পুরো বিশ্বকে শাসন করেছে। ইকবাল শাসন করাকালীন সময়ে চারিপাশে খুব শান্তি বিরাজমান ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা করে ইকবালকে সে কারাগারে পাঠিয়েছে এবং পরবর্তীতে সে নিজেই মির্জাফরগিরি করে পুরো জিন সাম্রাজ্যের সম্রাট হয়েছে। কিন্তু তার একটু মাত্র আভাস ছিল না যে ক্যান্টিলিয়া আবার ফিরে আসবে। সে তখনও বেঁচে আছে। সে ভেবেছিল ক্যান্টিলিয়া মারা গিয়েছে, কিন্তু যখন জানতে পারলো যে ক্যান্টিলিয়া যে এখনও বেঁচে আছে, তখন তার আক্কেলগুড়োম অবস্থা। কিন্তু ব্রাজিলের ওদিকে চারিপাশে যে এত বড় ষড়যন্ত্র সৃষ্টি হয়ে গিয়েছে, সর্দার সোলেমানের একটু আভাস নেই। সর্দার সোলেমানের সেনাপতি বীরবল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা সেখানে পৌঁছে গেল। প্রথমে মাফতা এবং পরবর্তীতে সেখান থেকে গ্রেফতার করে নাড়ু রাজ্যে গেল, কারণ তারা বিশ্বাসঘাতকতা করেছে। তাদেরকে গ্রেফতার করা হলো কারণ তাদের কিছু করার নেই। বীরবল অনেক বেশি শক্তিশালী একটা জিন। তার কাছে শত শত কেন, হাজার হাজার কেন, লাখ লাখ জিনও কোনো কিছুই না, একদম নস্যি। বীরবলের সামনে কেউ টিকতে পারে না। বীরবলের সঙ্গে প্রায় আরও হাজারখানিক জিন রক্ষে গিয়েছে, তারা না এসে কি পারে। আর বর্তমান পুরো বিশ্বের সম্রাট হচ্ছে কি সর্দার সোলেমান, রাজা সোলেমান। রাজা সোলেমান যা বলবে তাই করতে হবে। এটা মাফতা এবং নাড়ু ভেবেছিল, কিন্তু ভেবেছিল যে মেফো এবং ক্যান্টিলিয়া হয়তো তাদের বাঁচিয়ে নিবে এবং তারা এই রাজ্য পুরো সম্পূর্ণভাবে দখল করে নেবে। কিন্তু তার আগেই এমনটা ঘটে গেল। নাড়ুকে এবং মাফতাকে তারা ধরে রেখেছে। তারা সামনের দিকে এগিয়ে আসছে এবং বলল, তোদের খবর আছে, তোদেরকে এত সাহস কে দিয়েছে যে আমাদের সৈন্য আমাদের সাথে মিশে, মেফোর সাথে মিশে আমাদের উপর ক্ষতি করিস? মেফোকেও ধরবো, দাঁড়া, মেফো কোথায় আছে? ঠিক তখনই তারা তাদেরকে আটক করে সর্দার সোলেমানের রাজ্যের দিকে অগ্রসর হতে লাগলো। ঠিক তখনই বীরবল দেখতে পেল ব্রাজিলের দক্ষিণের আকাশটা কেমন যেন কালো হয়ে আছে, পুরো মেঘে ছেয়ে আছে এবং সেই কালো ছায়াগুলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। বীরবল সেগুলো দেখিয়ে খানিকটা অবাক হলো। তখন আস্তে আস্তে বীরবল যতই দেখছে যে জিনিসগুলো কাছে আসছে, বীরবল খানিকটা অবাক হলো এবং সমস্ত সৈন্যদেরকে বলল, দাঁড়াও, এই রক্ষীবহর কাদের? এটা কি আমাদের? আমাদের ছাড়া তো পুরো বিশ্বে কারোর এরকম রক্ষীবহর হতে পারে না। দেখো তো ওই রাজ্যে দক্ষিণের দিকে কারা গার্ডে আছে এবং কোথায় আছে। তখন খোঁজ নেওয়ার জন্য একটা জিন সামনের দিকে এগিয়ে গেল। একটা আলোক বলয় এসে সেই রক্ষী জিনটাকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ছাই করে দিল। বীরবল সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল এবং খানিকক্ষণ বাদে দেখতে পেল তার থেকে প্রায় 20 গজ দূরে মেফো দাঁড়িয়ে আছে এবং বলল, বীরবল, ওদেরকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে, তোকে একদম জানে মেরে ফেলবো। তখন বীরবল রেগে গিয়ে বলল কি যে, আমাকে মারবি? আমাকে মারবি? আমি হচ্ছি এই পুরো বিশ্বের জিন রাজ্যের সেনাপতি, আমাকে মারা এত সহজ নয়। আর সেখানে তো তুই সামান্য একজন নস্য মানুষ, তোর এত বড় সাহস! সঙ্গে সঙ্গেই বীরবল মেফোর দিকে হামলা করতে শুরু করলো। মেফো হাতটা ওঠানোর সঙ্গে সঙ্গেই সামনে একটা আলোর দেয়াল উঠে বসলো এবং সেই আলোর দেয়াল বীরবলের আক্রমণ করা সেই আগুনটাকে থামিয়ে দিল। মেফো তখন বলল, আমাকে মারা এত সহজ নয়, তুই ভুলে যাচ্ছিস যে আমি আলকিসের ছেলে, এত সহজে মানুষ ভেবে আমাকে ভুল করিস না। ঠিক তখনই বীরবল দেখতে পেল মেফোর পেছনে শত শত নয়, লাখ লাখ জিন দাঁড়িয়ে আছে। আর সেখানে বীরবলের কাছে তো শুধুমাত্র হাজারখানিক রক্ষী জিন আছে, আর সেখানে লাখ লাখ বললেও ভুল হবে, প্রায় 1 কোটির কাছাকাছি জিন হবে। মাইলের পর মাইল শুধুমাত্র কালো জিনেদের কাপড় দেখা যাচ্ছে যতদূর চোখ যায়। বীরবল সঙ্গে সঙ্গে খানিকটা ভড়কে গেল এবং সেইখান থেকে দ্রুত তাদের রক্ষীদেরকে নিয়ে পালিয়ে সেখান থেকে চলে আসলো। মাফতা এবং নাড়ু সঙ্গে সঙ্গে ছাড়া পেয়ে গেল, কারণ ওদেরকে নিয়ে যাওয়ার মতো শক্তি বীরবলের কাছে নেই। বীরবল খুব দ্রুত গতিতে বর্ডারের দিকে যেতে লাগলো, কারণ পুরো বিশ্ব তাদের আন্ডারে হলেও জঙ্গলের এই জায়গাটাই শুধুমাত্র তাদের কন্ট্রোলে নেই। জঙ্গল মাফিয়া কোনোদিন কন্ট্রোল করা সম্ভব নয়, আর এই জঙ্গলের অনেক কিছুই তাদের হয়তো অজানা আছে।
খুব দ্রুত গতিতে বীরবল সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বীরবলের পেছনে নাফ ছোটাছুটি করছে এবং কিছুক্ষণ বাদে বীরবলকে নাফ প্রায় ধরে ফেলেছিল, কিন্তু খানিকক্ষণ বাদে সে বর্ডার ক্রস করে ফেলল। বীরবল যখনই বর্ডার পার হয়ে গেল তখন নাফ আর সামনে এগোলো না, কারণ হচ্ছে এখন এই শক্তি বহর নিয়ে হামলা করা যাবে না, তাদেরকে প্ল্যান বানাতে হবে। মাফতা এবং নারুকে সঙ্গে করে সে সেখান থেকে ফিরে গেল। বীরবল খুব দ্রুত গতিতে রাজদরবারে প্রবেশ করলো। বীরবল প্রচন্ড গতিতে হাঁপাচ্ছিল। বীরবলকে দেখে সর্দার সোলেমান ভীষণ বিস্মিত হয়ে গেল। বলল, বীরবল কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কিসের জন্য? সঙ্গে সঙ্গে বীরবল বলল কি যে, মহারাজ মহারাজ বিপদ সংকেত। এবার বুঝি শয়তান জিনেরা তাদের শক্তি বহর আবার গুছিয়ে ফেলেছে। আমি এইমাত্র মেফোকে দেখে এসেছি এবং তার পেছনে শত শত নয় লাখ লাখ জিন। এত জিন ওরা কোথা থেকে বের করলো? সোলেমান সঙ্গে সঙ্গে সিংহাসনে বসে পড়ল, তার মাথায় হাত। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। ওদিকে গত রাত থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোলেমান ভীষণ চিন্তিত হয়ে পড়ল। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 2 পর্ব নম্বর 6 শেষ হয়ে গেল। আপনাদের কাছে জিনের দুনিয়া সিজন 2 কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট। আশা করি আমার কণ্ঠে আপনার গল্পগুলো শুনতে ভালো লাগছে। আমাদের প্রথম সিজন যারা এখন পর্যন্ত দেখেননি, যারা নতুন, তারা প্রথম সিজন দ্য মেগাবক্স চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তারপর দ্বিতীয় সিজন দেখবেন, কারণ প্রথম সিজন না দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না আপনারা। আশা করি সিজন 2 এর 6 নম্বর এপিসোড আপনাদের কাছে ভালো লেগেছে। 7 নম্বর এপিসোডে কি হবে সেটা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। আর হ্যাঁ, সবাইকে হাম্বা মোবারক। আর কয়েকদিন পরে ঈদের মধ্যে ভিডিও পেতে একটু বিলম্ব হতে পারে, কারণ হচ্ছে সবাই তো ঈদ কাটাবে, তাই না? আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় থাকবেন এবং এতদিন ভিডিও না আসার কারণে একটু ব্যস্ততা। আশা করি আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য মেগাবক্সের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।